প্রথম দিকে বলবো যে কেরিয়ার কাউন্সিলিং তুমি করো আর যাই করো, তোমাকে তো প্রথমে ছাত্র হতে হবে। তুমি যদি ছাত্র না হতে পারো তাহলে তোমার জন্য কিছুই নির্দিষ্ট করা না, তোমার সব গোলমাল আছে। প্রথমে আমার বক্তব্যটা হলো, প্রথমে ছাত্র কে বলো তো, তোমাদের মধ্যে ছাত্র কে? তোমাদের মধ্যে ছাত্র কে আছে? সবাই ছাত্র কে? সবাই ছাত্র, সবাই ছাত্রছাত্রী, তাই তো? ছাত্র কাকে বলে? ছাত্র কাকে বলে জানো কেউ? কারো জানা আছে? না জানলে বলবে যে জানি না স্যার। দেরি করলে তো হবে না, সময় খুব অল্প। বলো। না, হলো না। রেগুলার স্কুলের ছাত্র হবে? ছাত্র তাদেরকে বলে, শোনো তোমরা পারবে না বলছে। ছাত্র শব্দটা এসছে ছত্র থেকে। ছত্র মানে ছাতা, ছত্র মানে ছাতা। যে শিক্ষকের অপবাদ অপযশ কে ছাতার মতো রক্ষা করে সে হলো ছাত্র। ছাত্র কোনোদিন শিক্ষকের নিন্দা করবে না, ছাত্র কোনোদিন শিক্ষক নিয়ে ক্যারিকাচার করবে না। সেই জন্য বলা হচ্ছে ছাত্রানাং অধ্যয়নং তপ আর শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। শিক্ষককে তুমি যদি শ্রদ্ধা করতে না শেখো তাহলে প্রথমে তোমার ছাত্র কথাটা তুমি বাদ, এই ছাত্র লিখে ধরা কাট্টি করে দাও একটা, ছাত্র থেকে তুমি বাদ হয়ে গেলে। প্রথম কথা হলো ছাত্রকে, যে শিক্ষককে রক্ষা করে, কিসে রক্ষা করে? তার অপবাদ থেকে, তার অপযশ থেকে। তার সম্বন্ধে কেউ অন্যায় কথা বলে ছাত্র এগিয়ে যায়, যে ছাত্র হোক। শিক্ষকের তো পুলিশ নাই হাতে। শিক্ষক সম্বন্ধে যখন কোথাও বাজে মন্তব্য হয়, ছাত্র ছাত্রীকে এগিয়ে আসতে হবে। এই হলো ছাত্র। এবার আমরা বলছি ছাত্রদের মূল্যবোধের শিক্ষা। সেই ছাত্র, সেই ছাত্র যে শিক্ষককে রক্ষা করে, শিক্ষককে অপযশ থেকে রক্ষা করে, অপবাদ থেকে রক্ষা করে, আবার তার মূল্যবোধ। আচ্ছা, মূল্যবোধ কথাটা কি জানো কেউ? দীপালি খুব বলছিল, দীপালি এসছিস? পশ্চিম মেদিনীপুরে দীপালি, মানসী, মানসী এসছে? তুই তো সেদিন খুব বলছিস, আজকে বল দেখি, আমাকে বল মূল্যবোধ সম্বন্ধে তোর কি ধারণা আছে? মূল্য সম্বন্ধে কি জানে? মূল্য, মূল্য এটা শুধু শুধু বল মূল্য, ও বোধ শব্দ যুক্ত করে গন্ডগোল হয়ে যাচ্ছে। মূল্য সম্বন্ধে তোর কি ধারণা আছে? আছে কিছু? কি বল, বল, ভুলি বল, বলবি এটা? তুই তো পারিস, সেদিন বলেছিস তো। মূল্য, একটা কলম কিনতে গেলি বাজারে, বললো কত মূল্য আছে, বলিস না তুই? তো বলো ওর মূল্য সম্বন্ধে কি কি মূল্য নিয়ে তুই কি বুঝলি? বলতো তুই। যার দাম আছে, ঠিক বলেছে। মূল্য মানে দাম। আমাদের বাড়িতে আমরা কোন জিনিসকে ভালো করে রাখি? জিনিস, যে জিনিসের দাম খুব বেশি। টিভিটা দেওয়ালে ঢুকিয়ে রাখি, আর 5 টাকার 2 টাকার পেন্সিলটা মেঝেতে গোড়াগড়ি যায়। দামি সোয়েটারটা আলমারিতে গুছিয়ে রাখি, আর গেঞ্জিটা খুঁজে পাওয়া যায় না, কোথায় গেল গেঞ্জি গো? প্রতিদিন স্নান করে গেঞ্জি পরার সময় গেঞ্জির কথা মনে পড়ে, ও দাম কম। তো দামি জিনিস হলে দাম বেড়ে যাবে, ওর স্থান উঁচুতে থাকবে। আর কম দামি জিনিস হলে ওর দাম কমে যাবে।
তো স্যার এই মূল্যর সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে? তোমাদের প্রশ্ন তো মনে হতে পারে, ওই মূল্যর সঙ্গে আমাদের কি সম্পর্ক আছে? আছে, আছে বলেই তোমার কেরিয়ার কাউন্সিলিং তুমি যাই করো, তুমি যাই শেখো, আজকে তোমাকে এটা জানতেই হবে যে আমাকে ওই জায়গায় পৌঁছাতে গেলে এই জায়গা থেকে শুরু করতে হবে। ওই জায়গায় পৌঁছাতে গেলে আমাকে এই জায়গা থেকে শুরু করতে হবে। কোন জায়গা? আমাকেও দামি হতে হবে, আমারও যেন যে শিক্ষা আমি অর্জন করবো সবাই যেন আমাকে আলমারিতে তুলে রাখে। নিঃশ্বাস প্রশ্বাস তো বন্ধ হয়ে যাবে, আলমারি তুলে মরে যাবো স্যার, আলমারিতে পড়িয়েন না স্যার। তোমাকে আলমারিতে রাখবে না, তোমার বোধকে রাখবে। বোধ মানে জ্ঞান, বোধ মানে জ্ঞান, মূল্যর জ্ঞান। এই মূল্যটা কি? একটা মূল্য বাজারে কিনে পাওয়া গেল, দেখা যাচ্ছে, এই মূল্যটা দেখা যায় না। সকালে উঠে, তোমার নাম বলো তো, তোমার কোথায় স্কুল, কোন স্কুল? মথুরাপুর তিলক। তুমি এইটে পড়ো। এরকম যদি তোমাকে সকালে তোমার বাবা বলে যা তো দোকান থেকে 10 কেজি মায়া কিনে নিয়ে আয়, মমতা 5 কেজি আর মায়া 10 কেজি, তুই যাবি কিনতে? মমতা মানে বুঝিস তো, মায়া মমতা কিনে পাওয়া যাবে? তো কোথায় আছে ওটা? দেখা যায়? মায়া মমতা দেখা যায়? তাহলে এটা কি কাজে লাগে? অনুভব করা যায় শুধু না, এইটা শরীরে এলে পরে অন্যের প্রতি ভালোবাসা জন্মায়, অন্যকে শ্রদ্ধা করতে ইচ্ছা করে। এটা না এলে হয় না। কথা বুঝেছ? তাহলে আমি আবার শুরু করি এখান থেকে, যে এই জিনিস কিনে পাওয়া যায় না। দোকানে গিয়ে যদি জিজ্ঞেস করি, দাদা 5 কেজি সততা দেন তো, আমার বাবা চেয়েছে সততা, পাওয়া যাবে না। কিনে কিনে পাওয়া যাবে না। এই সততা অর্জন করতে হয়, অর্জন করতে হয়। কিভাবে অর্জন করতে হয় সেইটা আগে শোনো। তোমাদের একটা গল্প বলে শুরু করিয়েছি, করছি একটা। আমি তো একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, তোমরা শুনেছ? কোন স্কুল বলো তো? মানিকচক শিক্ষা নিকেতন। ঠিক ধরেছ। তো সেই স্কুলে ক্লাস 5-এ যখন সব ছেলে নতুন ভর্তি হতে আসে, তো ছেলেগুলো যখন ভর্তি হতে আসে তখন প্রথম ক্লাস বাদে পরের 3টা ক্লাস টিফিন পর্যন্ত আমি নিতাম। প্রথম 3টা ক্লাস আমি নিতাম। কি নিতাম? প্রত্যেকটা ছাত্র ছাত্রীর সঙ্গে পরিচয় করতাম। তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কি করো, এর উপরে সব প্রশ্ন জিজ্ঞেস করতাম। একটা ছেলে বলতো, স্যার আমার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবা এই কাজ করেন, আমার মায়ের নাম অমুক, ওর পরিবারের ডিটেলস নিতাম। এরকম করতে করতে একটা বাচ্চা বলল, স্যার আমার বাবার নাম অমুক, ধরো একটা নাম বললো, আমার বাবা এই কাজ, আমার মায়ের নাম অমুক, আমার বাড়ি এখানে, আমার বাবা 2 নম্বরই কাজ করেন। তোরা কেউ বলতে পারবি তোর বাবা 2 নম্বরই কাজ করেন? কেন বলতে পারবি না? কেন বলতে পারবি না? এটা আমাকে বুঝা। ওই ফাইনাল মেয়েটা কিন্তু বললো আমাকে, আমার বাবা 2 নম্বরই কাজ করেন। তোরা বলতে পারবি না। এটা বলা মানে খারাপ কথা বলা, তাই তো? এটা বলা মানে খারাপ কথা বলা। ওই মেয়েটা কিন্তু জানতো না,
আমি বললাম, বলিস কি রে, তোর বাবা 2 নম্বরই কাজ করে মানে? বললো, হ্যাঁ স্যার, আমার বাবা বলেছে আমি 2 নম্বরই কাজ করি। তোর বাবা 2 নম্বরই কাজ করে কি করে? বলছে বাবা তেল কিনে নিয়ে আসে, আলতা কিনে নিয়ে আসে, ভালো কোম্পানির শিশিতে ভরে দিয়ে সেটা বেশি দামে বিক্রি করে। এটা তো স্যার 1 নম্বরই না। আমরা 1 নম্বরই কাজ আর 2 নম্বরই কাজের মধ্যে তফাৎ, করে দুটোই কাজ স্যার। 1 নম্বরিতে লাভ কম, 2 নম্বরিতে লাভ বেশি। ওকে আমি বুঝাতে পারলাম না সেদিন যে 2 নম্বরই কাজটা খারাপ কাজ, 2 নম্বরই কাজটা করা ঠিক না। আমি বুঝাতে পারিনি, কারণ ওর বুঝার লেভেল বাড়ি থেকে বাবা মা যা শিক্ষা দিয়ে পাঠিয়েছে সেটাই ওর কাছে অনেক বড় শিক্ষা মনে হয়েছে। আর আমি চাইলাম না, ওর বাবা মিথ্যা কথা তো বলেছে, বাবাকে মিথ্যুক প্রতিপন্ন করতে আমি চাইনি। অনেকদিন পর যখন 6-এ উঠলো ওকে ডাকলাম একদিন। এবার আমি এই গল্পটা করছি না, কেন ডাকলাম কি বললাম সেটা না। তাহলে আমি এই গল্পটা যেন বললাম, প্রথম মূল্যবোধ কোথা থেকে তৈরি হয়? বাড়ি থেকে। কারণ বাড়ি থেকে শিখে এসেছিল যে মূল্যবোধটা আমার বাবা 2 নম্বরই কাজ করে, এবং সে নির্দ্বিধায় বলেছিল, তার কোনো যন্ত্রণা হয়নি। আর একটা মূল্যবোধের গল্প বলি। মোহনদাস করমচাঁদের নাম তোমরা শুনেছ? কে শুনেছে? বলো তুমি, কে ছিল লোকটা? ও ছিল মহাত্মা গান্ধী। জাতির জনক হলেন উনি। এবং মহাত্মা কথাটা উনাকে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই জন্য মোহনদাস করমচাঁদ গান্ধী, তার বদলে আমরা বলছি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তখন মহাত্মা গান্ধী হয়নি, মোহনদাস করমচাঁদ আছে। ক্লাস হচ্ছে, ক্লাসের মধ্যে সেদিন জেলা বিদ্যালয় পরিদর্শক এসছেন, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, উনি এসছেন। এসে একটা কঠিন অঙ্ক দিয়েছে। অঙ্কটা সব ছেলেরা করছে, উনি এভাবে ঘুরছেন, পাইচারি করছেন, পাইচারি করছেন, ঘুরছেন, পাইচারি করছেন। হঠাৎ এর নজরে পড়ে গেল। ওর খাতাটা এমনি করে তুললো, বাহ সুন্দর করেছে তো, করে রাইট মেরে দিল। তারপরে সামনে চলে গেল। সামনে অনেকটা যাওয়ার পরে পেছনে মনে হচ্ছে একটা কে কাঁদছে, একটা কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তার মনে হলো। আবার ফিরে এলো ওর কাছে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ওর পিঠে মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করছে। বললো, স্যার এই অঙ্কটা আমি করিনি, আমি এর দেখে করেছি। যদি সম্মান প্রাপ্য থাকে, প্রশংসা প্রাপ্য থাকে, ওর আছে। আমার অন্তর খুব ব্যথা হয়েছে স্যার। যার প্রাপ্য সে পেল না, আর যার প্রাপ্য নয় সে পেয়ে গেল। ইন্সপেক্টর ওর দিকে তাকালো, তাকিয়ে বলল যে তুমি একজন অসাধারণ মানুষ হবে ভবিষ্যতে। আমাদের জীবনে চলার পথে আমরা পরীক্ষার সময় কে কার দেখে লিখি, নকল করি, চিৎকার করি, চেঁচামেচি করি, এবং এটা করতে পারলে আমরা নিজেকে খুব গৌরবান্বিত মনে করি। সব পেরেছি, সব পেরে নিচ্ছি। আমার পাশে ছিল অনামিকা, ও তো ফার্স্ট গার্ল, ওর দেখে দেখে সব লিখে নিয়েছি। ওর ভেতরে কোনো যন্ত্রণা এলো না, কোনো বিবেক বোধের তাড়না এলো না। এই মানুষ পঞ্চায়েতের প্রধান হলে স্কিম চুরি করবে, ক্ষমতা পঞ্চায়েতের প্রধান। ও তো শুরুয়াত হলো খারাপ দিয়ে। ওর ভিতের মধ্যে কোনো ন্যূনতম মূল্যবোধ থাকলো না। ওর ভিত ন্যূনতম মূল্যবোধ দিয়ে গড়া হয়নি বলে এই শিক্ষায় ওর কাছ থেকে বড় হয়ে গেল। আমি তখন এবিটিএ করতাম। এবিটিএ তোমরা নাম শুনেছি সবাই? এই টেস্ট পেপার বের করে এবিটিএ
আমি কোন একটা স্কুলে গেছি মিটিংয়ের জন্য, আমি হেডমাস্টার ঘরে বসে আছি, দেখছি একটা পরীক্ষা চলছে, একটা ছেলে আর একটা ছেলেকে মারতে মারতে নিয়ে আসছে হেডমাস্টার ঘরে। আমি জিজ্ঞেস করলাম মারছিস কারণে, কি হয়েছে? বললো আমি না, ওই হেডমাস্টার জিজ্ঞেস করছি, বললো স্যার আপনাকে বিচার করে দিতে হবে, এটা খুব অন্যায় করেছে স্যার, খুব অন্যায় করেছে। হেডমাস্টার জিজ্ঞেস করছি কি অন্যায় করেছে? স্যার আমার বন্ধু নকল ফেললো জানলা দিয়ে, কত কষ্ট করে নকলটা ফেললো, আমার পায়ে না পড়ে ওর পায়ে পড়ে গেল, ও লিখলো, লিখুক, কিন্তু ওটা লেখার পর আমাকে দিল না, ও নিজের বন্ধুকে দিয়ে দিল। এটা সহা যায়? এটা কি সহা যায়? এত অন্যায় আপনি বিচার করেন স্যার। কি বিচার হলো না হলো সেটা আর আমি বলছি না, আমি এই জায়গায় ফিরে আসছি যে এত সুন্দর অন্যায় কথা ওর কাছে অন্যায় মনে হলো না, অন্যায় মনে হলো না। অনেকে বাসে করে টিউশনি পড়তে যাস, বাসের ভাড়া না দিলে খুব আনন্দ হয়, আজকে মেরে নিয়েছি, আজকে মেরে নিলাম, ভাড়া দিলাম না, হয় না? এরকম হয়তো। অর্থাৎ আমার মূল্যবোধের ভিত্তিটা হলো, তলানিটা হলো ফাঁকা ফাঁকা। প্রথমে বলেছিলাম মূল্যবোধ তৈরি হয় বাড়ি থেকে, যদি বাড়িতে না তৈরি হয় তাহলে কে তৈরি করবে? বিদ্যালয়, শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষক তৈরি না করলে খুব বিপদ আছে আমাদের। একটা খবরের কাগজে কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল, খবরের কাগজে খবরটা হচ্ছে কেরলের ক্লাসের মধ্যে ম্যাডাম এসেছেন, পড়াচ্ছেন, হঠাৎ তার নজরে পড়লো একটা মেয়ে কাঁদছে, ওকে ডাকলো, কি হয়েছে তোর, কি হয়েছে? বললো ম্যাডাম আজকে আমার বাবা 100 টাকা দিয়েছিল আমার কিছু বইপত্র, কিছু কলম, জ্যামিতি বক্স এইগুলো কেনার জন্য, টাকাটা আমার ব্যাগ থেকে চুরি করে নিয়েছি। এরকম তো হয় না আমাদের স্কুলে? তোদের স্কুলে হয় না? হয়, স্বাভাবিক ঘটনা। আমরা কি করি, মাস্টারমশাই ব্যাগ সবার চেক কর, যে চুরি করেছে টাকাটা অন্য বন্ধুকে দিয়ে দিয়েছে, এখানে ব্যাগে থাকলে তো নেন স্যার আমার ব্যাগ দেখেন স্যার, ওই আগে চলে এলো ভিড় হয়ে, ওর ব্যাগে কিছু পাওয়া গেল না, ও হিরোর মতো গিয়ে বসলো পিছন দিকে, মনে হচ্ছে কি একটা হয়ে গেল ওর জীবন, বসে গেল। এইখানে কিন্তু উল্টোটা ঘটল। ম্যাডাম জিজ্ঞেস করলো যারা টাকা দিয়েছো তাদের মধ্যে তোমাদের যারা নিয়েছো কিংবা যারা নিয়েছো টাকাটা ওকে এসে ফেরত দাও। 1, 5 মিনিট থামার পর আবার বললো যে টাকা নিয়েছো এসে ওকে ফেরত দাও। 2, টাকা যে নিয়েছো ওকে এসে ফেরত দাও। 3, কেউ টাকা নিয়ে এলো না। ম্যাডাম বললো যাও, গ্রুপ ডি স্টাফকে বললো, পিয়নকে বললো একটা বেত নিয়ে এসো, শক্ত বেত। সবাই ভাবছে, ভয়ে কাঁপছে, এই বেত মারবে আজকে ম্যাডাম। ওটা ক্লাস চুপচাপ হয়ে আছে। ম্যাডাম বললো দেখো আমি শিক্ষিকা হিসাবে ব্যর্থ, আমি তোমাদের উপযুক্ত শিক্ষা দিতে পারিনি, তাই তোমরা সত্যবাদী হয়ে কেউ এগিয়ে এলে না। এই ব্যর্থ শিক্ষিকা তোমাদের ক্লাসে কি পেতে পারে? শাস্তি ছাড়া। তাই আমি আমার শাস্তি নিজে নিচ্ছি। আর এই বেত নিয়ে হাতে সাপাং সাপাং করে বাড়ি মারতে লাগলো। বেতের বাড়ি থেকে হাত কেটে গেল।
হাত কেটে গিয়ে ফোঁটা ফোঁটা রক্ত মেঝেতে পড়ছে। একজন ছাত্রী উঠে কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম আমি টাকাটা নিয়েছি। বললো, আমি জানতাম স্বীকার করবে তুমি, আজকে এই রক্ত পড়েছে বলে তুমি স্বীকার করলে, আমারও শিক্ষা পূর্ণ হলো, তোমাদেরও শিক্ষা পূর্ণ হলো। টাকাটা চলে এলো। এবার যথারীতি ক্লাস চলছে। 6 দিন ধরে 7 দিন ধরে ম্যাডাম দেখছে একটা মেয়ে খুব চুপচাপ থাকে, ক্লাসে আর কথা বলে না, উস্কো খুস্কো হয়ে গেছে। ম্যাডাম ওর কাছে এমনি করে এসে বললো, তোর তুই কি হয়েছে তোর রে, তুই অসুস্থ বোধ করছিস? কোনো প্রবলেম না? জিজ্ঞেস করলো, তুই কি কোনো অসুবিধা বোধ করছিস? তুই বললো, ম্যাডাম একটা কথা আপনাকে আমি পার্সোনাল বলতাম। বললো, কি কথা? বললো, ম্যাডাম আপনার কাছে আমি গিয়ে বলবো। যখন ম্যাডামের কাছে গেল, ম্যাডামের পা ধরে কাঁদতে লাগলো। বললো, ম্যাডাম ও টাকা নেয়নি, টাকাটা আমি নিয়েছি। ও টাকা নেয়নি, টাকাটা আমি নিয়েছি। আপনি টাকাটা নেন ম্যাডাম। এত বড় একটা ঘটনা ঘটে যাবে এর জন্য আমি ভাবতে পারিনি। ম্যাডাম বললো, তাহলে ওই মেয়েটা? বললো, ম্যাডাম ও মিথ্যা বলেছে। এবার ওকে যখন ডাকা হলো, ও বললো, ম্যাডাম আপনার রক্ত দেখে আমি থাকতে পারিনি, আপনার রক্ত দেখে আমি থাকতে পারিনি, তাই আমি স্বীকার করে নিয়েছিলাম যে টাকাটা আমি নিয়েছি। ম্যাডাম এবার বললো, তাহলে টাকাটা তুমি ওকে দিয়ে দাও। এই গল্পটাকে শুধু গল্প আছে তোমাদের কাছে? এই গল্পটা মূল্যবোধের গল্প মনে হচ্ছে না? আচ্ছা, তোমরা কিরকম সত্যি কথা বলতে পারো? যদি প্রশ্ন করি, এই যে মোবাইলটার নাম কি জানো? এই মোবাইলটার নাম জানো? জানো? তুমি জানো এই মোবাইলটার নাম? এরকম মোবাইল দেখেছো কখনো? দেখোইনি তুমি? এইটা মোবাইল না, এরকম মোবাইল দেখেছো তো? হ্যাঁ, তাহলে তোমার নাম বলো, উঠো। আয়েশা খাতুন। এই মোবাইল নাম হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল। তোমার ব্যবহার করেছো কোনোদিন এই মোবাইল বাড়িতে? আচ্ছা, এইরকম মোবাইলে কি শুধু আমরা কথা বলি আর কিছু দেখা যায়, ছবি টবি? আমরা অনেক সময় এই মোবাইলের ভেতরে নোংরা ছবি দেখি না? তুমি দেখোনি আমি জানি, কেউ তো দেখে। তুমি কি জানো কেউ দেখে? তুমিও দেখোনি, কেউ দেখে, তুমি জানো না। তুমি সত্যি বলছো তো? বাহ, এর সত্যবাদী মেয়ে আছে। কেউ দেখে এরকম তোমাদের ছেলেদের মধ্যে, কেউ জানো? তাহলে এই রকম মোবাইল তোমাদের কেউ নোংরা ছবি দেখে এই মোবাইলে কেউ জানো না, তাই তো? সবাই মিথ্যা কথা বলে। এই গল্পটা বলা তোমাদের কাছে আমার সার্থক হলো না। এই জন্য সার্থক হলো না, তোমাদের ভেতরে এখনো বোধ গড়ে ওঠেনি। ভাবছো যদি বলে স্বীকার করে নি তাহলে তো খুব অন্যায় হলো। স্যার জেনে আমার কথা আমি দেখেছি। দেখাটা অপরাধ না, দেখাটা অপরাধ না, স্বীকার না করাটা অপরাধ। এই দেখে তোমার কি ক্ষতি হচ্ছে সেটা কি তুমি জানো? তার জন্য তো মূল্যবোধের ক্লাসটা এসছে, তার জন্য মূল্যবোধের ক্লাসটা এসছে। এই দেখে তোমার কি ক্ষতি হচ্ছে এবং তুমি এটা দেখে কিভাবে নিজেকে নিয়ন্ত্রিত করছো। নিজেকে তুমি যদি নিয়ন্ত্রিত না করতে পারো তাহলে যে ব্যবস্থা তুমি অবলম্বন করছো সেই ব্যবস্থাতে তুমি আর ছাত্র থাকছো না, কেটে যাচ্ছে। তোমাদের প্রথমে বলেছিলাম ছাত্র ঢোড়াকাট্টি, তুমি ছাত্র ঢোড়াকাট্টি। ঢোড়াকাট্টি মানে বুঝতে হবে কি? হ্যাঁ, গোল চিহ্ন না, গুণ চিহ্ন। হ্যাঁ, আমরা দেশের কথা বলি ঢোড়াকাট্টি, আমাদের দেশে তাড়াতাড়ি চিনে নেয়।
তাহলে তুমি ছাত্র হলে না, তুমি ছাত্রী হলে না। এবার তাহলে তিনটে কথা এসে, এবার প্রথমে কি বললাম, মূল্যবোধ বাড়ি থেকে গড়ে ওঠে। তুমি যদি মূল্যবোধ বাড়ি থেকে না করতে পারো, তোমার মূল্যবোধ স্কুলে গড়বে। কে করবেন? আচার্য। শিক্ষকের অপর নাম কি? আচার্য। কেন? তার আচরণ দেখে তোমার শিক্ষা হবে। তিনি কিভাবে কথা বলছেন, কি নিয়মানুবর্তিতা অবলম্বন করছেন, তাকে দেখে তুমি শিখে নিবে। তাকে বলা হয় আচার্য, আর বলা হয় তাকে গুরু। গুরু মানে যিনি অন্ধকার থেকে আলোকে নিয়ে যান, তিনি হলেন গুরু। অন্ধকার থেকে আলোকে নিয়ে যান। এই শিক্ষক তোমাকে অন্ধকার থেকে আলোকে নিয়ে যাচ্ছে। তাই এই জন্য দুটো গল্প বলেছি, মহাত্মা গান্ধীর গল্পটা বললাম, আর এই শিক্ষিকার গল্প বললাম। তারপরেও তোমাদের ভেতরে কোনো পরিবর্তন এলো না। কেন এলো না? এই গল্পটাই আমি এইভাবে ভাদব বিএসবি হাই স্কুলে করেছিলাম 8-এর ছাত্রছাত্রীদের সামনে। ওইখানে 50টা ছাত্রছাত্রীর মধ্যে 29টা বলেছিল আমরা অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়ে আছি স্যার, আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে অশ্লীল ছবি দেখি, আমাদের বাঁচান আপনি। আমি তো বাঁচাতে পারবো না, আমি তো চলে যাবো আজকে। এই জন্য শিক্ষক তোমাদের বাঁচাবেন। শিক্ষকের নাম কি জানো? কি শিক্ষককে কি বলা হয়? এক কথায় ফ্রেন্ড, ফিলোজফার, গাইড। শিক্ষক হচ্ছেন ফ্রেন্ড, ফিলোজফার, গাইড। তুমি যদি উনাকে বন্ধু মনে করো, তোমার সমস্যা, তোমার কথা তার কাছে তুলে ধরো, তাকে বলো যে স্যার আমি এই সমস্যার মধ্যে আছি, তুমি কি লিখছো? ঠিক না? তুমি তাকে বলো স্যার আমি এই সমস্যার মধ্যে আছি, আপনি আমাকে এই সমস্যা থেকে মুক্ত করেন, আমি আপনার বন্ধু সুলভ আছি, ফ্রেন্ড, ফিলোজফার। তোমাকে পথ দেখাবে, তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিবেন শিক্ষক। আচ্ছা, ফ্রেন্ড, ফিলোজফার, গাইড, শিক্ষক। আর একটা পাওয়া যায়, সেটা হচ্ছে বাড়িতে ধর্মর সঙ্গে ধর্মীয় ভাবাবেগ। তোর নাম কি হলো? তুই কি ধর্ম আছে তো কোনো? কি ধর্ম? পড়াশোনা ধর্ম। আর তোমার তুষার মন্ডলের কোনো ধর্ম মানে বুঝিস তো? কি ধর্ম? ও বলছে সনাতন, ও বলছে সনাতন ধর্ম। আর তুই বললি কি বললি? পড়াশোনা একটা ধর্ম। সেটা তো ওদিন বলেছিলাম আমি ক্লাসে, সেটা তুই শুনে বলি। আমি কিন্তু ধর্ম বলেছি মানে স্কুলে বললাম, বিদ্যালয় থেকে শিখছি মূল্যবোধ, সমাজ থেকে শিখছি, বাড়ি থেকে শিখছি। সমাজ এখন বলিনি, বাড়ি থেকে শিখছি। এখন বললাম ধর্মীয় মূল্যবোধ। তাতে তোকে বললাম যে তোর নাম কি? তুই বললি কি মন্ডল। আমি বললাম তোর কি ধর্ম? তুই বললি আমার ধর্ম হচ্ছে ছাত্র। কি বললি? পড়াশোনা। কে তোর কি ধর্ম? হ্যাঁ, জানিস তোর ধর্ম কি? হ্যাঁ, মুসলিম ধর্ম। ঠিক বলেছে। ইসলাম, মুসলমান ধর্ম গ্রহণ করেছে, মুসলমান ধর্ম আছে। আর তোর নাম কি? তোর কি ধর্ম? হিন্দু ধর্ম। আচ্ছা, তুই যে হিন্দু ধর্ম হয়েছিস, তোর কোনো তুই নিজে সিদ্ধান্ত নিয়েছিস? তোর বাবা মা হিন্দু তাই তুই হিন্দু, এতে তোর কোনো সিদ্ধান্তের কিছু নয়, তাই তো? তুই যে মুসলমান হয়েছিস, তোর কোনো সিদ্ধান্ত আছে? সনাতন বাই বার্থ আমরা হয়েছি, আমরা ধর্ম নিয়েছি বাই বার্থ।
এবং আমাদের ভেতরে ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চিন্তা, সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। ধর্মীয় চিন্তা, ধর্মীয় অনুভূতি বাড়ি থেকে প্রবেশ করে মস্তিষ্কে। ছোটবেলায় তুমি দেখছো মা সন্ধ্যাবেলা তুলসী তলায় গিয়ে আঁচল নিয়ে শঙ্খ বাজাচ্ছে। তুলসী তলায় মা শঙ্খ বাজাচ্ছে সন্ধ্যাবেলা, প্রতিদিন দেখতে পাচ্ছে। দুর্গা পূজা হলে মার মন্দিরে গিয়ে প্রণাম করছে। ও দেখছে সন্ধ্যাবেলা কি দিনে 5 বার জয়নামাজে ওর বাড়িতে নামাজ পড়ছে। খুব ছোটবেলায় ঢুকে যায়, এতে আমাদের কোনো হাত থাকে না। ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুভূতির জন্য আমাদের কোনো ক্রেডিট নাই। কিছু অভ্যাস খুব সূক্ষ্মভাবে 3 শব্দটা বললাম, আমাদের মস্তিষ্কের অবচেতন মনে প্রবেশ করে যায়। এবার চেতন আর অবচেতন কি বলে স্যার? অবচেতন কি জিনিস এটা একটু বুঝে নিতে হবে। ঝট করে বলবি, পরশুদিন তুই কি খেয়েছিলিস রাত্রেবেলা? বল, মনে পড়ছে কি? না পড়ছে না। তাহলে তুই খেয়েছিলিস, এটা তো সত্য। খাওয়ার সময় সবটা জিনিস মন দিয়ে দেখেছি, মাত্র পরশুদিনের কথা আজকে মনে নাই। কিন্তু ক্লাস 6-এ পড়াকালীন ম্যাডাম তোকে ধরে একদিন খুব বকেছিল, তোর মনে আছে। আর পরশুদিনের কথা তুই ভুলে দিবি। এরকম হয় না আমাদের মনের পাশে স্তর আছে। এই যে আমাকে তোরা দেখছিস, এটা হচ্ছে চেতন স্তর। আর একটা চলে যাচ্ছে, এবার আমার ক্লাস শেষ হয়ে গেল, তোরা বাড়িতে যাবি, বলবে বাপ স্যার না ক্লাসের মধ্যে খালি বকেছে ভাই, একটা কথা বলেছে, আমরা বুঝতে পেরেছি কি পেরেনি, কি বুঝতেই পারিনি, স্যার বকে চলে গেল। কেউ বললো না খুব ভালো বলেছে রে, কেউ বলবে না ভালো বলেনি। আমরা যদি না বুঝতে পারি তো ভালো কি করে হলো? চুপ কর, স্যার বলেছে না গুরু নিন্দা করতে নাই, এখনই করছিস। এইটা হচ্ছে অচেতন স্তর থেকে আসছে। ঘটনা শেষ, আর কিছু কথা মনেই পড়ছে না পরশু রাত্রে ও কি খেয়েছিল। এইরকম কিছু কথাই কিন্তু সংস্কার হিসাবে ওটা আমাদের ভেতরে আছে, ওটা আমাদের ভেতরে ঘুরপাক খাচ্ছে। এই ধর্মীয় চেতনা থেকেও সময় সময় মূল্যবোধ গড়ে ওঠে। কিন্তু আমি বলি তোমাদেরকে, শিক্ষা দীক্ষার সাথে সাথে ধর্মীয় মূল্যবোধকে মানবিকতার মূল্যবোধে নিয়ে যেতে হবে। আমার কথা বুঝতে পেরেছ? আমি ধর্মীয় মূল্যবোধকে ত্যাগ করতে বলছি না, কিন্তু আস্তে আস্তে তোমাকে বৃহত্তর স্বার্থে, বুঝলাম কি, বৃহত্তর স্বার্থে মানবিকতার মূল্যবোধে নিয়ে যেতে হবে। মানুষের চাইতে বড় কেউ হতে পারে না। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। কাজী নজরুল ইসলাম বললেন, মানুষের ঘৃণা করি, ওরা কারা বেদ বাইবেল কোরআন চুম্বিছে মরি মরি। মানুষকে ঘৃণা করে বেদ বাইবেল কোরআন চুম্বন করা যায়? মিথ্যা বলিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়ের চাইতে বড় কোনো মন্দির কাবা হতে পারে না। রবীন্দ্রনাথ বলছেন, নিবেদিত রাজভৃত্য মহারাজ বহু অনুনয়ে, সাধু শ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে, নালয় আশ্রয় আজি পথপ্রান্তে তরুচ্ছা তলে করিছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ ঘেরি ঘেরি দরদার দরদর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরনের ধুলি, শূন্য প্রায় দেবাঙ্গন। কথাটা অনেক জোরে বললাম, আমি কিছু বুঝতে পারলেন না স্যার?
নিবেদিত রাজভৃত্য, রাজা সিংহাসনে বসে আছে, রাজার কর্মচারী এসেছে রাজার কাছে। রাজভৃত্য বলছে, মহারাজ, বহু অনুনয়ে আমি খুব অনুরোধ বিনিয়োগ করেছি, সাধু শ্রেষ্ঠ নরোত্তম, সাধুদের যিনি শ্রেষ্ঠ যে নরোত্তম দাস, তিনি তোমার সোনার মন্দির আশ্রয় না নিয়ে আশ্রয় নিয়েছেন কোথায়? পথ প্রান্তে তরুণ ছায়া তলে। তুমি যে মন্দির তৈরি করেছ সেই মন্দিরে সাধু বসেনি, বসেছে তরুণ ছায়া তলে, করিছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ ঘেরি ঘেরি উদ্বেলিত আনন্দ ধারায় ভৌত ধন্য করিছেন ধরণীর ধুলি, শূন্য প্রায় দেবাঙ্গন। ভক্তবৃন্দ তাকে ঘিরে রেখেছে, আর ঘিরে রেখে তার কথায় চোখ দিয়ে জল পড়ছে। রাজা কহে রসে, রাজা রেগে গেল, সাধুর কাছে গেল, গিয়ে বলল, তুমি আমার এত দামি মন্দির ছেড়ে দিয়ে, আমি কবিতাটা বলছি না কারণ অনেক সময় নষ্ট হয়ে যাবে, তুমি আমার এত দামি মন্দির ছেড়ে দিয়ে তুমি কি ওই পথ প্রান্তে তরুচ্ছায়া তলে নাম সংকীর্তন করছো? রাজা কহে, সাধু কহে রসে, সে মন্দিরে দেব নাই। গম্ভীর করে বলল, ওইখানে তুমি যে মন্দির করেছো সেই মন্দিরে দেবতা নাই, দেব নাই। হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কও, রত্ন সিংহাসন পরে রতি ছেড়ে রতন বিগ্রহ শূন্য তাহা। বলছে, তুমি বলছো দেবতা নাই, কে বলো দেবতা নাই? সোনার মন্দিরে সোনার সিংহাসনে সোনার দেবতা আছে, আর তুমি বলছো সেখানে দেবতা নেই। সাধু কহে, রাজদম্ভে পূর্ণ, যে বৎসর বিংশতি প্রজা গৃহহীন বস্ত্রহীন দাঁড়াইল তবে ব্যর্থ, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায়, সে বৎসর 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিত অনন্দিত অম্বর ভেদিয়া দেবতারে তুমি করেছ দান। আগুনে লেগে যখন মানুষ সর্বহারা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, কিছু নাই, সেই বছর তুমি 20 লক্ষ সোনার মুদ্রা দিয়ে তুমি দেবতার উদ্দেশ্যে মন্দির দান করেছো, মানুষকে ঘৃণা করে। মোর ঘরে ভিত্তি চিরন্তন, সত্য শান্তি দয়া প্রেম। এখানেই কবিতাটাকে আমি শেষ করছি। রবীন্দ্রনাথ বলেছেন, মানুষের জীবনে 4টা পিলার হতে হবে। পিলার, ঘর তুলতে গেলে পিলার লাগে, দেখেছেন তো, একদম নিচে খাম্বা করে দেয়, তার পিলার ওইরকম আমাদের জীবনে থাকতে হবে, সত্য শান্তি দয়া প্রেম। এই 4টা পিলারের মধ্যে দিয়ে আমাদের জীবনকে করতে হবে। এইটাই হলো মূল্যবোধের শিক্ষা, মানবিকতার মূল্যবোধ। আর এইটা যদি করতে না পারো, প্রথমে যে বলেছিলাম 2 টাকার পেন্সিল, শক্তি আছে, তুমি সব পারো, নিজেকে জাগিয়ে তোলো। যারা হতাশ হয়ে আছো, যারা ভাবছো আমার দ্বারা কিছু হবে না, আমি পারি না, কে বললো তুমি পারো না? নিজেকে আত্মজিজ্ঞাসা করো, আত্মজিজ্ঞাসা করে নিজেকে জিজ্ঞেস করো, আমার সমস্যা কোথায়, আমার ত্রুটি কোথায়, আমি কোথায় পারছি না। সেই জায়গাটাকে চিহ্নিত করো। সেই জায়গাটা তুমি যদি চিহ্নিত করতে পারো, তাহলে তোমার দুর্বলতা কাটিয়ে তুমি অনেক উপরে উঠে যাবে। একটা ছেলের গল্প বলি আমি, তোমাদের ভালো লাগছে না গল্প করতে? যে একটা গল্প বলি তোমাদের। ক্লাস 9-এ পরপর 2 বছর ফেল করেছে ছেলেটা। আমি কি করতাম, যে যারা ফেল করতো প্রথম দিকে হয়তো লজ্জায় আসে না, 1 মাস পরে ওদের যারা একদিনে স্কুল আসেনি তাদের খোঁজ নিতাম, কোথায় গেল ওই ছেলেটা। একটা ছেলে 1.5 মাস ধরে স্কুল আসছে না, ক্লাস টিচারকে বললাম ওর নাম রোল নাম্বার দেন,
আমি ছেলেটাকে চিনি, স্কুল ছুটির পরে ওর বাড়ি গেলাম। বাড়ি গিয়ে ওর বাবা তো বলছে আসেন মাস্টার, আসেন মাস্টার, খুব করে সম্মান টম্মান করে ঘরে বসালো। আমি বললাম প্রণব কই? আমি প্রণবের সঙ্গে কথা বলতে এসেছি। প্রণব এলো, বললো স্যার ভাগ্যে পড়া নাই। কেন ভাগ্যে পড়া নেই কেন? হলো না স্যার, দুবার ফেল করে গেলাম, আর হবে না দাদা আমার দ্বারা স্যার পড়া। স্যার আমি তোর দ্বারা হবে? আমি বলছি, বলে স্যার 7টা সাবজেক্ট অঙ্ক কিছু বুঝিই না, ইংরাজিটা পড়তেই পারি না। এটা তো আপনি বলেছেন স্যার নিজের নিজের দুর্বলতা চিহ্নিত করো। আমি চিহ্নিত করে বুঝেছি স্যার আমার দ্বারা হবে না, অঙ্ক ইংরাজি পারবো না। আমি বললাম শোন, তোকে না সবটা বিষয় পড়তে হবে না, তোকে একটা বিষয় পড়তে হবে, মাত্র একটা বিষয় পড়তে হবে, আর একটা বিষয় পাস করলে তুই পাস করে ট্রেনে উঠে যাবে। তো শুনে একটু ওর শরীর গরম হয়ে গেল, ওর ভাগ্য তখন উড়ে গেল। বলে স্যার মাত্র একটা বিষয়? হ্যাঁ একটা বিষয়। বল কোন বিষয় পড়বি? ও চিন্তা বললো স্যার ইতিহাস পড়বো। আমি শোন, ইতিহাস পড়বি ঠিকই, কিন্তু একটা শর্ত আছে আমার, মাত্র একটা বিষয়, তোকে 90 নম্বরের মধ্যে 80 পেতে হবে, কিন্তু তোর পাস নম্বর হলো 80। বললো হ্যাঁ স্যার, একটাই তো বিষয়, দিনবার পড়তেই থাকবো, আর 80 আমি পেয়ে আপনাকে দেখিয়ে দিব স্যার। আমি পর তারপর দিন স্কুলে এসেছে, টিফিনের সময় দেখছি আমার দরজার সামনে হুলুক গুলো করছে। হুলুক গুলো বুঝিস তো? বুঝিস তো, তোরা তো খুব চালাক মেয়ে আছিস। আর দেখছে আর ঘুরে যাচ্ছে। আমি বললাম আয় প্রশান্ত প্রসূন, এখানে আয়। প্রসন্ন না কি নাম ছিল, কোনো এখানে আয়। বললো স্যার অনেক চিন্তা করে দেখলাম আমি ইতিহাস না বাংলা পারবো। আমি তোর বাংলায় সই থাকবো, কিন্তু শর্ত একটাই, বাংলাতে তোকে 80 পেতে হবে। বললো হ্যাঁ স্যার, এবার আর চিন্তা নাই। আর স্যারদেরকে নিয়ে গেলাম অফিসে, বললাম এর কেউ কোনো বিষয়ের পড়া ধরবে না, শুধু বাংলার পড়া ধরবে। ও খুব খুশি হয়ে বগল বাজাতে পারি। এবার তোকে 80 হাফিয়ালি পরীক্ষা আসার সময় বললো স্যার 80 না পেলে কি হবে? আমরা 80 না পেলে তুই আর বেরিয়ে এলি স্কুল থেকে। বললো স্যার আমি 4টা বিষয় দিব স্যার। দেখো এবার কি বলছি, বাংলা দিব, ইতিহাস দিব, ভূগোল দিব, আর জীবন বিজ্ঞান দিব স্যার। বুঝতে বলে স্যার যদি এই 4টা বিষয় যদি পাস করি কি হবে? আমরা টেনে পড়বি। তোমরা আজকে শুনে আশ্চর্য হয়ে যাবে, সেই ছেলেটা সৌদি আরবে এখন ইঞ্জিনিয়ার হয়ে আছে। ও 9-এ সব বিষয় পরীক্ষা দিয়েছিল, কেন জানো? পড়ার অভ্যাস গড়ে উঠেছিল ওর ভেতরে একটা। প্রতিদিন যে 6 ঘন্টা 7 ঘন্টা পড়তে লাগলো, পড়তে 2 ঘন্টা তো বাংলা পড়বো, বাকি কি করবো? অন্য বিষয় পড়তে হ্যাবিট ফর্ম করে গেল। এই হ্যাবিট ফর্ম তোমাদের ভেতরে করতে হবে। একটা কোনো জিনিস ভালো করে তুমি নিজের জীবনে প্রতিষ্ঠা করো। কত জিনিস আছে, সততা, মায়া, মমতা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা, সত্যবাদিতা, কত গুণ আছে। একটা গুণকে চিহ্নিত করে যে আমি একটা গুণ নিজের জীবনে প্রতিষ্ঠা করব, ওইখানে আমি কারোর সঙ্গে আপোষ করবো না। বাকি মূল্যবোধ নিজেই চলে আসে। একটা মূল্যবোধ তৈরি করো তোমার জীবনে। যদি করতে পারো তাহলে তোমার জন্য রাখা আছে মূল্যবোধের জীবন, সম্পদের জীবন। হাতছানি দিচ্ছে আয় আয় আয়। আর যদি মিথ্যা কথার আশ্রয় নাও, আবার যদি সন্ধ্যার সময় অ্যান্ড্রয়েড মোবাইলে গিয়ে দেখো সব ছবি, নিজের শরীর উত্তেজিত হবে, আর তুমি তখন নিজেকে বিমূর্ষ করে হতাশ হয়ে পড়ে থাকবে। আমার দ্বারা আমার কপালে কিছু ছিল না স্যার, তাই এরকম হয়ে গেল। কপালটা তুমি তৈরি করো, কপালটা তুমি তৈরি করো। পৃথিবীতে একজন বিখ্যাত লোক নেপোলিয়ন বোনাপার্ট, সাধারণ মানুষ ছিল, এইটার ইতিহাসে তোমরা পড়ে হবে। নেপোলিয়ন বোনাপার্ট
একদিন হাত দেখা গেছে, তো বললো যে আমি রাজা হতে চাই। বলছে রাজা কি করে হবে, এই রেখাটা তোমার দিকে ছুঁইনি। বলে ছুলে হয়ে যাবে? বলছে হ্যাঁ। বলো তোমার হাতে চাকু আছে? ওকে বলো। বলো আছে তো, কি করবো? বাস চাকু দিয়ে গভীর করে দাঁতটা টেনে নিল। বলো আমি আমার ভাগ্য নিজে তৈরি করি। তোমাদের ভেতরে যারা আছে, যাদের ভেতরে মূল্যবোধ গড়ে উঠবে, সে নিজের ভাগ্য নিজে তৈরি করবে। কারো জন্য কিছু হয় না, নিজের জন্য ভাবো, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের জীবনকে সুন্দর করো, তুমি তাহলে সুন্দর হয়ে যাবে। তোমাদের স্কুল থেকে মাত্র 10টা বাচ্চা এসছে। 10টা বাচ্চা আছে স্কুলে? তোমাদের ক্লাসে মাত্র 10টা বাচ্চা আছে? হয়তো 80টা বাচ্চা আছে, হয়তো 90টা বাচ্চা আছে। 190টা বাচ্চা বাদ পড়ে গেল, তারা তো আমার ক্লাস শুনতে পেল না। তোমরা শুনতে পেলে, তারা তো ওই স্যারের ক্লাস শুনতে পেলে না, তোমরা শুনতে পেলে। এসআই সাহেব বসে আছেন তোমাদের ক্লাসের জন্য, এতগুলো হেডমাস্টার সাহেব বসে আছেন তোমাদের ক্লাস শোনার জন্য। এই সৌভাগ্য কি ওদের হয়েছে? তোমরা তৈরি করো নিজেদের প্রতিটা স্কুলে ইউনিট করো একটা, যে আমরা একটা মডেল ছাত্র ছাত্রী হয়েছি। পুকুরে দেখেছে তো, পুকুরে যদি তুমি স্যার বেশি টাইম নিয়েছি এরকম হয় না। আমি তো পুকুর গেছে তো, পুকুরে যদি তুমি ঢিল ফেলো, সেই ঢিলটা কি হবে, একেবারে শেষ পর্যন্ত, কোনা পর্যন্ত চলে যাবে, তাই না? তরঙ্গ হয়ে যাবে। তুমি হচ্ছে স্কুলের আসতে কাল থেকে জানবা, তোমরা হচ্ছে স্কুলের সেই পুকুরে ঢিল মারা ছাত্রছাত্রী। তোমাদের দেখে সবাই শিখে নিবে যে কেমন করে চলতে হয়, কেমন করে মূল্যবোধ করতে হয়। আর মূল্যবোধ সম্বন্ধে কি বলেছি, দেখে এটাকে অনুভব, এটাকে কিনে পাওয়া যায় না, এটা গড়তে হয়, অর্জন করতে হয়, অ্যাকোয়ার করতে হয় প্রতিদিন অনুশীলনের মধ্য দিয়ে, চর্চার মধ্য দিয়ে। যে গুণগুলো, যে জিনিসগুলো চোখে দেখা যায় না, সেই গুণগুলোকে তোমার ভেতরে তোমাকে জাগিয়ে তুলতে হবে। ভারত পাকিস্তান খেলা দেখেছিস তো? হ্যাঁ দেখেছিস? ও ভারত যখন ব্যাট করছে, কি লড়াই, বাপরে বাপরে। আর হেরে গেল যখন, মন দুঃখ হয়ে যায় না? কি করলো এরা সব, ফালতু বিশ্লেষণ, কাটা ছেঁড়া। মনে হচ্ছে আমি মনে হচ্ছে কি বিশেষজ্ঞ হয়ে গেছি। এইটা হচ্ছে রাষ্ট্রীয় মূল্য। এইভাবে দেশের প্রতি ভালোবাসা গড়ে ওঠে, দেশের প্রতি এইভাবে ভালোবাসা গড়ে ওঠে। তো মূল্যবোধে দেখো, তোমাদের বললাম পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্য। এবার সামাজিক মূল্যবোধটা কি? তুমি স্কুল থেকে এরপরে যখন যাবে, আচ্ছা এরকম যদি হতো আমাদের, তুই বাড়িতে গিয়ে কাকে দেখতে পাবি এখন? মাকে দেখতে পাবি। তুই যদি বাড়ি যাস আর মা মা বলি, মা একটা তোর ছোট বোন বলো মা দোকানে এখন চা খেতে গেছে, তুই শুনতে ভালো লাগবে? মা দোকানে চা খাচ্ছে, মানে চা তো ঘরেই হবে, মা তো দোকানে চা খায় না। বাবা খেতে পারে, মা কেন দোকানে চা খেতে যাবে? তোর মাথাতে এটা ব্রেন নিবে না। কারণ ছোট থেকে আমরা এইভাবে দেখিয়েছি, বাবা দোকানে চা খায়, বাবা সিগারেট খায়, মা বিড়ি সিগারেট খায় না। সিনেমাতে আমরা দেখি কোনো কোনো নায়িকা নাকি সিগারেট টানছে, আর এক এক সময় নাকি আমরাও টেনে দেখি কি হচ্ছে। আমিও দু একবার টেনেছি, বুঝলি তো, তো মুক্তি তো হয়ে গেছে, ফেলে দিয়েছি ফালতু। কিন্তু অনেক ছেলে মেয়ে হ্যাবিট ফর্ম করে যায়, দেখবি কোনো জিনিস যখন অভ্যাসে পরিণত হয়, প্রথম দিকে কিন্তু ভালো লাগে না, কিন্তু ওইটা বারবার বারবার করতে 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 সেটা হ্যাবিটে পরিণত হয়। এই অভ্যাসটার নাম হচ্ছে কুঅভ্যাস। এইটা তোমাদের জীবনে গড়তে হবে না। আমি দু একবার মদও খেয়েছি, আমার মনে হয়েছে যে এর চাইতে নোংরা জিনিস, এত দুর্গন্ধ কেন খাচ্ছে মানুষ, আমি বুঝে উঠতে পারি না। তাও খাচ্ছে মানুষ, অনেক নাকি শিক্ষিত মানুষও খাচ্ছে।
ওরা নাকি খুব খেয়ে টেয়ে নাকি খুব বলছে খুব নাকি কাজের চাপ, রিল্যাক্স লাগছে। আমার তো রিল্যাক্স লাগেনি কিছু, আমার মনে হচ্ছে একটা যন্ত্রণা লাগলো। চা খাওয়াবেন? বাহ, দেন দেন দেন, চাটা খাই। চাটা খাই না, ঠিক আছে? একটু গল্প আমি একটু তাহলে আপনার সঙ্গে গল্প করি। লাগছে আপনাকে অসুস্থ? অসুস্থ লাগছে না, শরীরটা ভালো লাগছে না। শরীর তো হবে, যাবো চলে, পৃথিবীতে কে থাকতে না না, এখন খেতে হবে নাকি? মেলা কাজ লাগবে।